নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকে এসএলএসটি নতুনদের মিছিলে ধর্মতলায় ধুন্ধুমার। আন্দোলন কাকে বলে দেখাবো বলছে প্রতিবাদীরা। অন্যদিকে একই অভিযোগে উত্তাল হয়েছে করুণাময়ী বিকাশ ভবন চত্বরও। এসআইআর বিরোধিতায় তালা হাতে সিইও দপ্তরে বিএলও অধিকার মঞ্চ। বিএলওদের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তপ্ত বিবাদীবাগ চত্বর। এসআইআর নিয়ে গণেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি বিষয় নিয়ে জরুরি চিঠি, উল্লেখ মুখ্যমন্ত্রীর। বিধাননগরের রাস্তা থেকে উদ্ধার একাধিক আধার কার্ড। সল্টলেকের বিএ ব্লক থেকে আধার কার্ডগুলি উদ্ধার করা হয়। উত্তর বিধাননগর থানার পুলিশ তা উদ্ধার করে। কিভাবে আধার কার্ড এলো সেখানে শুরু তদন্ত। আবর্জনা স্তূপে মিলল একাধিক রেশন কার্ড। মাল নদীর আবর্জনা স্তূপ থেকে উদ্ধার করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। এসআইআর এর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর তদন্তের দাবি যৌক্তিকতা মেনে নিলেন রাজ্যপাল। সীমান্ত পরিদর্শন করার কথা জানিয়েছেন সিভি আনন্দ। ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ সূর্যকান্তের। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় ১৫ মাস কাজ করবেন তিনি। নজর রাখছি পরের খবরে। কেউ কি জাল আধার কার্ড বা পরিচয়পত্র নিয়ে হোটেলে থাকছেন? তার কি কোনো অভিসন্ধি রয়েছে? শহরের প্রত্যেকটি হোটেলে গিয়ে এবার সারপ্রাইজ চেকিং করতে হবে পুলিশকে। শহরের প্রত্যেক থানার ওসিকে এমনই নির্দেশ লালবাজারের। কেউ কি জাল আধার কার্ড বা পরিচয়পত্র নিয়ে হোটেলে থাকছেন? তার কি কোনো অভিসন্ধি রয়েছে? শহরের প্রত্যেকটি হোটেলে গিয়ে এবার সারপ্রাইজ চেকিং করতে হবে পুলিশকে। হোটেলের যে কোনো বোর্ডারের পরিচয়পত্র পরীক্ষা করার সঙ্গে সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদও করতে হবে পুলিশকে। বোর্ডারের পরিচয়পত্রের ছবির সঙ্গে তার চেহারা মিলছে কিনা তা খতিয়ে দেখবেন পুলিশ আধিকারিকরা। শহরের প্রত্যেক থানার ওসিকে এমনই নির্দেশ লালবাজারের। সূত্রের খবর, ক্রমে জেলা সদরগুলির হোটেল কর্তৃপক্ষ যাতে এভাবে পরীক্ষা চালায় তার জন্য করা হচ্ছে রাজ্য পুলিশ। এদিকে লালবাজার সূত্র জানিয়েছে, পরপর কলকাতায় পার্ক স্ট্রিট ও কসবায় হোটেলের ঘরের ভিতর খুনের ঘটনা ঘটেছে। তারই জেরে রবিবার লালবাজারের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন পুলিশ কমিশনার মনোজ বারওয়া। শহরের হোটেলগুলির জন্য বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশিকাও তৈরি করছে লালবাজার। এছাড়াও হোটেলের নিরাপত্তার ব্যাপারে পুলিশ কমিশনার লালবাজারের পুলিশ কর্তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেন। লালবাজারের মতে, সারা শহরের নিরাপত্তার জন্য হোটেলের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। শনিবারই অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে প্রত্যেকটি থানার ওসি ও গোয়েন্দা দপ্তরকে লালবাজারের কর্তাদের নির্দেশ, শহরের প্রত্যেকটি হোটেলে গিয়ে চেকিং এর উপর জোর দিতে হবে। তার জন্য এবার থেকে চালু করতে হবে সারপ্রাইজ চেকিং। র্যান্ডম পদ্ধতি ও হঠাৎই একটি হোটেলের ২ বা ৪ জন বোর্ডারকে অনুরোধ করতে হবে রিসেপশনে আসতে। প্রয়োজনে পুলিশও তাদের রুমের সামনে যেতে পারে। তাদের আধার কার্ড বা অন্য পরিচয়পত্র ও বিদেশিদের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্রগুলি পরীক্ষা করতে হবে। পরিচয়পত্রের ছবির সঙ্গে মেলাতে হবে বোর্ডারদের চেহারা। তারা কোথা থেকে এসেছেন, কোথায় তাদের পরবর্তী গন্তব্য, কি পেশা, সেই ব্যাপারে তাদের কাছ থেকে জানতে পারবে পুলিশ। সেই তথ্যের সঙ্গে হোটেলের রেজিস্টার খাতায় দেওয়া তথ্যের মিল রয়েছে কিনা তা জেনে নিতে হবে পুলিশ আধিকারিকদের। লালবাজারের মতে, দিল্লিতে বিস্ফোরণের ঘটনা একাধিক হোটেলে খুনের জেরেই পুলিশ কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। লালবাজারের সূত্র জানিয়েছে, এদিন হোটেলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর শহরের প্রত্যেকটি হোটেল, গেস্ট হাউসের প্রত্যেক বোর্ডারের প্রত্যেক দিনের তালিকা সংশ্লিষ্ট থানা ও তার সঙ্গে বিশেষ অ্যাপে আপলোড করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশিদের জন্য ছবি সহ তাদের বিস্তারিত পরিচয়ের ফর্ম ভরে পুলিশকে পাঠাতে হবে প্রত্যেকটি হোটেল কর্তৃপক্ষকে। হোটেলের রিসেপশন, লবি, করিডোর, পার্কিং এর জায়গা ক্যামেরা বসানো আবশ্যক। সেই ক্যামেরা যাতে সারাক্ষণ নজর রাখা হয় সেই ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। হোটেলের রিসেপশনে বড় করে সংশ্লিষ্ট থানা, লালবাজার, দমকল, অ্যাম্বুলেন্সের নম্বর দেওয়া থাকবে। লালবাজারের নির্দেশ, প্রত্যেক হোটেল কর্তৃপক্ষ যেন নিজেদের কর্মীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তাদের নিয়োগ করে। কর্মীদের যেন প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো বোর্ডারের সন্দেহজনক আচরণ ও গতিবিধি দেখলে কর্তৃপক্ষকে তারা জানাবেন, এমনটাই আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ যেন অবশ্যই সেই তথ্য পুলিশকেও জানায়। হোটেলের ভিতর স্মোক ডিটেক্টর, অগ্নি নির্বাপন যন্ত্র এবং ব্যবস্থা যেন তৈরি থাকে। হোটেলগুলি নির্দেশিকা না মানলে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে লালবাজার। হাই নিউজ নেটওয়ার্ক।
বর্ধমান থেকে ঘুরতে যাওয়াই কাল হলো। মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল এক পর্যটক। রবিবার বিকেলে 4 জন মন্দারমণি বিচ থেকে ফাঁকা জায়গাতে আড্ডায় বসে। তার মধ্যেই এক বন্ধু সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় বলে খবর। শনিবার 4 বন্ধুর সঙ্গে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সুরজ বসু। দুপুরে বন্ধুরা মিলে চলে যান সমুদ্রে স্নান করতে। উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়ে বিপত্তি ঘটে। জলের তোড়ে তলিয়ে যায় ওই যুবক। দুদিন পর মৎস্যজীবীদের জালে উঠে আসে তলিয়ে যাওয়া ওই যুবকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার 4 বন্ধুর সঙ্গে মন্দারমণিতে বেড়াতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সুরজ বসু। দুপুরে একটি হোটেলে ঘর ভাড়া করেন তারা। তারপরেই বন্ধুরা মিলে চলে যান সমুদ্রে স্নান করতে। আর তখনই আসে বিপত্তি। সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে যান সুরজ। বন্ধুরা বুঝে ওঠার আগেই ঢেউয়ের ধাক্কায় আরও গভীরে চলে যান তিনি। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ দ্রুত সুরজের সন্ধানে তল্লাশি অভিযানে নামে। দুদিন ধরে সমুদ্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে মন্দারমণি যান সুরজের পরিবারও। সোমবার সকালে মৎস্যজীবীদের জালে সুরজের দেহ আটকে যায়। তারাই দেহটি তুলে আনেন। ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে কাথি মহকুমা হাসপাতালে। ময়নাতদন্তের পরেই মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সুরজ পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লীর বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। বাবা পুলিশ অফিসার, মা স্বাস্থ্য বিভাগের কর্মী। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের একাধিক পুরসভার নেতৃত্ব বদল নিয়ে ডামাডোল চলছে বলে অভিযোগ। উপর মহলের নির্দেশে অনেক পুরসভাতেই বড় ধরনের রদবদল হয়েছে। তার মধ্যেই এবার নাগরিক পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলে চাকদহ পুরসভার 21 জন কাউন্সিলরকে শোকজ করা হল। নোটিশ পাঠালো পুর ও নগরায়ণ দফতর। রাজ্যের একাধিক পুরসভার নেতৃত্ব বদল নিয়ে ডামাডোল চলছে বলে অভিযোগ। উপর মহলের নির্দেশে অনেক পুরসভাতেই বড় ধরনের রদবদল হয়েছে। তার মধ্যে এবার নাগরিক পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলে চাকদহ পুরসভার 21 জন কাউন্সিলরকে শোকজ করা হল। নোটিশ পাঠালো পুর ও নগরায়ণ দফতর। গত 17 নভেম্বর চাকদহের বিভিন্ন স্কুল ও ব্যবসায়িক সংগঠনের প্রধানদের স্বাক্ষরিত একটি বিস্তৃত অভিযোগপত্র পুর দপ্তরে জমা পড়ে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। গুরুত্ব সহকারে অভিযোগ পর্যালোচনা করে পুর ও নগরায়ণ দফতর। কালো বিলম্ব না করে চাকদহ পুরসভার 21 জন কাউন্সিলরকে শোকজ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশও পাঠানো হয়েছে। নাগরিকদের অভিযোগে বলা হয়েছে, শহরের বর্জ্য অপসারণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। 21টি ওয়ার্ডের রাস্তাঘাট জুড়ে জমে থাকছে নোংরা আবর্জনা। সেসব থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ। নিকাশি ব্যবস্থা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের। ড্রেন বহুদিন পরিষ্কার না হওয়ায় নোংরা জল ও জঞ্জালে ভরে উঠেছে নিকাশি ব্যবস্থা। পাশাপাশি শহরে একাধিক রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। ফলে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। প্রায় প্রতিদিনই সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও যানবাহনের চালকরা। টোটো ভ্যান নিয়ন্ত্রণে অব্যবস্থাপনা মানুষের যাতায়াতকে আরও বিপর্যস্ত করে তুলেছে। পুরসভা সিআইসি মৌমিতা ভট্টাচার্য দাবি করেছেন, উন্নয়নের কাজের কারণে কিছু দেরি হচ্ছে এবং অভিযোগগুলির পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। তিনি আশ্বাস দেন, দফতরের শোকজে যথাসময়ে জবাব দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ সূর্যকান্তের ব্যক্তিগত আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রায় 1000 জন। দেশের বিচার ব্যবস্থা সর্বোচ্চ পদে প্রায় 15 মাস কাজ করবেন তিনি। সোমবার ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় 15 মাস কাজ করবেন তিনি। হিন্দিতে শপথ নিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। তাদের সামনে বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এরই সঙ্গে উপস্থিতির তালিকায় ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বি আর গাভাই,
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, বিদেশ থেকে আসা বিচারপতিদের দল সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা। নিয়মমতো দেশের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তৎপরতা শুরু হয়। সেই হিসেবে গত মাসেই প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তাকে নিয়োগের সুপারিশ পাঠান কেন্দ্রকে। এরপরে রাষ্ট্রপতি মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন। রবিবার অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি গাওয়াই। তার জায়গায় সোমবার শপথ নিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন তিনি। বিচারপতি হিসেবে 2 দশকের কর্মজীবনে বিচারপতি সূর্যকান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তার বিভিন্ন রায়ের মধ্যে রয়েছে কাশ্মীরের 370 ধারা বাতিল থেকে শুরু করে পেগাসাস সফটওয়্যার মামলা। বিচারপতি সূর্যকান্ত সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন যার রায় কাশ্মীরে 370 ধারা বাতিল সাংবিধানিক বৈধতা পায়। ব্রিটিশ জামানায় রাষ্ট্রদ্রোহ আইন বাতিল হয়ে যায় তারই এজলাসে। রাষ্ট্র বিচার বিভাগীয় তদন্ত এড়াতে জাতীয় নিরাপত্তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে না। এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিচারপতি সূর্যকান্ত। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিবছর দীপাবলির পর থেকেই দূষণের চাদরে ঢেকা যায় রাজধানী। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পরিস্থিতিতে ইন্ডিয়া গেটের সামনে দূষণ বিরোধী বিক্ষোভ, সেই বিক্ষোভে এবার দেখা গেল মাও নেতা হিদমার সমর্থনে পোস্টারও। এই ঘটনায় এফআইআর দায়েরও করা হয়েছে। দূষণের এক সমর্থক শব্দ হয়ে উঠেছে দিল্লি। প্রতি বছর দীপাবলির পর থেকেই দূষণের চাদরে ঢেকে যায় রাজধানী। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে শহরের দূষণ নিয়ে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দিল্লিবাসীর একাংশ। এই বিক্ষোভের তাল কেটেছে রবিবার। দূষণ বিরোধী বিক্ষোভে এবার দেখা গেল মাও নেতা মাধবী হিদমার সমর্থনে পোস্টার। একটি ভিডিওতে দেখা গেছে একদল প্রতিবাদী ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং দিল্লিতে বাড়তে থাকা বায়ু দূষণের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে একজনের হাতে দেখা যায় একটি পোস্টার। সেই পোস্টারের অন্ধ্রপ্রদেশে পুলিশের গুলিতে খতম কুখ্যাত মাওবাদী নেতা মাধবী হিদমার ছবি আঁকা ছিল। অবস্থান কর্মসূচি চলতে থাকায় নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সরে যেতে বলেন। অনুরোধে কাজ না হওয়ায় পুলিশ একে একে তাদের ছত্রভঙ্গ করতে শুরু করে। রবিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা দিল্লির রাস্তায় যান চলাচল বন্ধ করার চেষ্টা করে। পাশাপাশি পুলিশ কর্তাদের চোখে লঙ্কা গুঁড়ো ছোড়ার চেষ্টাও করে। এরপর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। এই ঘটনায় এফআইআর দায়ের হয়। একই সঙ্গে বিক্ষোভের জায়গায় মাওবাদী নেতার সমর্থনের পোস্টারগুলি কিভাবে ছড়িয়ে পড়ল তাও খতিয়ে দেখছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তর সরকারি জায়গা হিসেবে মনোনীত করা হয়েছে। বিক্ষোভ দেখানো এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এখনো পর্যন্ত 15 থেকে 20 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের প্রশংসা করে দিল্লির উন্নয়ন মন্ত্রী কপিল মিশ্র একে এই ধরনের মতাদর্শের উপযুক্ত উত্তর বলেছেন। সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, রবিবার দিল্লিতে বিক্ষোভ দেখুন, দূষণকে ঢাল করে হাতে পোস্টার, মুখে লাল সেলাম স্লোগান, সমাজকর্মী হিসেবে জেহাদি এবং নকশালদের নতুন মুখ। গোপন সূত্রে মাওবাদীর ডেরায় হদিশ পেয়ে গত সপ্তাহে অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তের জঙ্গল এলাকায় ওই অভিযান চলে। ওই এলাকাটি অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় অবস্থিত। গোলাগুলিতে শীর্ষ মাওবাদী নেতা হিদমা সহ 6 জন মাওবাদীর মৃত্যু হয়। হাই নিউজ নেটওয়ার্ক। কৃত্রিম মেধা বা এআই কে ব্যবহার করে কুকর্ম শুরু হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, বাদ যাবে না ভারতও। এই অবস্থায় জি20-র মঞ্চে এআই এর অপব্যবহার নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃত্রিম মেধা বা এআই কে ব্যবহার করে কুকর্ম শুরু হয়েছে গোটা পৃথিবী জুড়ে, বাদ যাবে না ভারতও। এই অবস্থায় জি20-র মঞ্চে এআই এর অপব্যবহার নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে 3টি বিষয় নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর মধ্যে রয়েছে ডিপ ফেক, অপরাধ বা সন্ত্রাসবাদী কার্যকলাপ। বর্তমান পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি অপব্যবহার রুখতে নিয়ন্ত্রণে বিধি জারি করার প্রস্তাবও দিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন? দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের শহরে জি20 সম্মেলনের রবিবার ছিল দ্বিতীয় দিন।
সেখানে নিজের বক্তব্যে এআই প্রযুক্তিকে বেশি করে মানব কল্যাণে ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, এআই যে গোটা পৃথিবীর কল্যাণে ব্যবহার হচ্ছে, এর অপব্যবহার হচ্ছে না, তা আমাদের সকলকে নিশ্চিত করতে হবে। এর জন্য নীতি নির্ধারণের কথা বলেন তিনি। প্রযুক্তির নিরাপত্তা এবং স্বচ্ছতা যাতে করে বজায় থাকে তা নিয়ে তিনি বলেন, ডিপ ফেক, অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে এর ব্যবহার বন্ধ করতে কড়া নিয়ন্ত্রণ বৃদ্ধির প্রয়োজন হবে। গোটা বিশ্ব জুড়েই এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। একাধিক প্রযুক্তি বিজ্ঞানীর দাবি, প্রযুক্তি বিপ্লবের এই নয়া আবিষ্কারে ক্ষতি হবে মানব সভ্যতার। এই বিষয়ে G20 মঞ্চে মোদির বক্তব্য, এর কাজ হওয়া উচিত মানুষের ক্ষমতা বৃদ্ধি করা, তবে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত দায়িত্ব সব সময় মানুষের হাতেই থাকা উচিত। পাশাপাশি ভারতের এআই মিশনের কথাও জানান মোদি। তিনি বলেন, ভারতের এআই মিশন প্রতিটি জেলা এবং ভাষা সহ ভারতের প্রতিটি অংশে এআই এর সুবিধাগুলি পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। উল্লেখ্য, এদিন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে, জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মোদি। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র সোমবার দুপুরে মুম্বাইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স থামতেই যেন চারিদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা। মুম্বাই শ্মশানে পৌঁছান গোটা পরিবার। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র সোমবার দুপুরে মুম্বাইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স থামতেই যেন চারদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা। হঠাৎই মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে বাড়ল নিরাপত্তা। এমনকি শ্মশানঘাটে পৌঁছে গেলেন হেমা মালিনী, সানি দেওয়াল, ববি দেওয়াল সহ গোটা পরিবার। শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও এখনো পর্যন্ত গুরুতর অসুস্থ বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রের মৃত্যু সংবাদ নিয়ে বিবৃতি দেয়নি তার পরিবার। যদিও প্রশ্ন উঠছে, ধর্মেন্দ্র কি প্রয়াত? একাধিক সূত্রে নানা রকম খবর সামনে আসছে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে। ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্সকে শ্মশানঘাটে পৌঁছাতে দেখা গিয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যমের দাবি, প্রয়াত হয়েছেন শোলে ছবির অমর চরিত্র বীরু। যদিও কদিন আগে মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোই এবারে কিংবদন্তির মৃত্যু নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। একটি সূত্র জানাচ্ছে, ভিলে পার্লে শ্মশানে মহারাষ্ট্রের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও পৌঁছেছেন। উল্লেখ্য, 10 নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তার অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আম জনতা। ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়ো খবরও, যা শুনে রীতিমতো মন খারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তার পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। বলিউডের হিম্যানকে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান অনেকেই। অন্যদিকে ধর্মেন্দ্রের মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল চ্যানেলগুলি কিভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন আর আমাদের একান্তে থাকতে দিন। হাই নিউজ নেটওয়ার্ক। তার বিয়ে নিয়ে মেতেছিল গোটা দেশ। মেহেন্দি থেকে হলদি সবকিছুই সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করছিলেন কনে থেকে শুরু করে তার ভক্তরাও। কিন্তু হঠাৎই বাদ সাধল এক বিপর্যয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্মৃতি মান্ধানার বাবা, তারপরই অসুস্থ হয়ে পড়লেন হবু স্বামী পলাশও। বিয়ে বাড়িতে আবারও বিপর্যয়। রবিবার বিশ্বজয়ী মেয়ে স্মৃতি মান্ধানার বিয়ের কয়েক ঘন্টা আগেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তার বাবা। দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিবাহ অনুষ্ঠানও। এবার রাত পোহাতে না পোহাতেই আরও এক বিপর্যয়ের খবর। বাবার পর হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশও। জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুরকার পাত্র পলাশ মুচ্ছলকে। কি হয়েছে তার? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। তবে সমস্যাটি গুরুতর নয়। চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ।
রবিবার যখন সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তখন আচমকাই হৃদরোগে আক্রান্ত হয় স্মৃতির বাবা শ্রীনিবাস মান্থানা। সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সে করে সাঙ্গুলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। তাদের পারিবারিক চিকিৎসক ডক্টর নমন শাহ জানিয়েছেন, মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি জানান, রবিবার দুপুর 1:30 নাগাদ শ্রীনিবাস মান্থানার বুকের বাঁদিকে ব্যথা শুরু হয়। তারপরেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইসিজি এবং অন্যান্য রিপোর্টে দেখা গিয়েছে কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া রক্তচাপও বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, বিশ্বজয়ী ক্রিকেটারের বিয়ে নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন সকলেই, কিন্তু আচমকাই সব তালগোল পাকিয়ে গেল। এখন শ্রীনিবাস মান্থানা দ্রুত আরোগ্য কামনা করছেন সমুদ্র হিমাচল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্ত। আরো খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।